দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর এর আজকের পর্বে। এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। পৃথিবীর বিভিন্ন দেশে কর্পোরেট সেক্টর ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির বাইরে এসে তাদের নিয়মিত যে কার্যক্রম, ব্যবসায়িক কার্যক্রম, তার বাইরে এসে মানুষের জীবনের গুণগত মানের উন্নয়নের লক্ষ্যে সিএসআর এর আওতায় বিভিন্ন রকম কর্মকাণ্ডে লিপ্ত আছে বা যুক্ত আছে। বাংলাদেশেও সিএসআর নিয়ে কাজ হচ্ছে। আমাদের কর্পোরেট হাউসগুলো সিএসআর এর আওতায় বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ড করছে। তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে সিএসআর এর যে অবয়ব বা চেহারা, তা নিয়ে আমাদের অস্পষ্টতা আছে। আমাদের আজকের বিষয়, বাংলাদেশের প্রেক্ষাপটে সিএসআর এর চেহারাটি কেমন। এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। শুধু দর্শক, আসুন প্রথমে আমরা পরিচিত হই আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে। প্রথমে আছেন জনাব ডক্টর আতিয়ার রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তারপরে আছেন জনাব ওয়ালিউর রহমান ভূঁইয়া, সভাপতি ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, FICCI। শুধু দর্শক, যেমনটি বলছিলাম যে এই অনুষ্ঠানে আমরা সিএসআর এর বিভিন্ন দিক নিয়ে কথা বলি এবং আপনারাও শুনেছেন যে এর আগের অনুষ্ঠানগুলোতে আমরা সিএসআর কে দেখবার চেষ্টা করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, দেখবার চেষ্টা করেছি আন্তর্জাতিক প্রেক্ষাপটে। আজকের বিষয় মূলত বাংলাদেশে সিএসআর এর চেহারাটি কেমন। এত আলোচনার পরও একটা অস্পষ্টতা থেকে যায় আমাদের ভেতরে। আপনি যদি আমাদেরকে বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটা উন্নয়নশীল দেশ, আমাদের এই যে অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা কিভাবে আমাদের সিএসআর কর্মকাণ্ডকে দেখতে চাই বা দেখতে পাই। না, বাংলাদেশে সিএসআর কর্মকাণ্ড সেইভাবে ডেভেলপ করেনি, উন্নত হয়নি, এটা বিকশিত হয়নি এবং সিএসআর নিয়ে অনেকগুলো বিভ্রান্তিও রয়ে গেছে। সিএসআর যেমন একটি কোম্পানির ভেতরের অনেকগুলো বিষয় আছে, তার কর্মচারীর সাথে কোম্পানি কি বিহেভ করছেন, তাকে একটা লিভিং ওয়েজ দিচ্ছে কিনা, তার জন্য যে ধরনের অধিকারগুলো আছে, শ্রম অধিকার, সেগুলো ঠিক মতো দিচ্ছে কিনা, কমপ্লায়েন্স আর কি সেগুলো কাজ করছে কিনা, এবং একটা ক্লিন এবং হেলদি একটা ওয়ার্ক প্লেস আমরা দিতে পারছি কিনা। তারপর কোম্পানির ভেতরে ওয়েস্ট ম্যানেজমেন্ট কেমন হচ্ছে, সেগুলো কি সত্যি সত্যি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দৃষ্টিতে হচ্ছে কিনা। তারপর কর্মীদের জন্য কোনো ডে কেয়ার করছে কিনা। এগুলো যেমন এক ধরনের সিএসআর। আর একটা এক্সটার্নাল সিএসআর আছে, অর্থাৎ এই ভেতরের বাইরে গিয়েও সমাজের অন্য অংশে, বিশেষ করে সাপ্লাই চেইনের মধ্যে যদি কোনো ইতিবাচক কর্মকাণ্ড ঘটানো যায়। বিশেষ করে বড় কোম্পানিগুলো সাধারণত সিএসআর এর সাথে জড়িত থাকে এবং এরা স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রিজগুলোকে সাহায্য করছে কিনা, তারা প্রশিক্ষণ দিচ্ছে কিনা, এগুলো আছে। কিন্তু তাছাড়াও যে কমিউনিটিতে আমরা বাস করি, সেই কমিউনিটির জন্য কি করছি আমরা, বড় বড় কোম্পানিগুলো, সেগুলো একটা সিএসআর এর অংশ। বাংলাদেশে সেই অর্থে আমার দৃষ্টিতে এক বা দুটো মাত্র প্রতিষ্ঠান বড় আকারে সিএসআর নিয়ে এসছেন, যেমন ডাচ বাংলা ব্যাংক। তাদের একটা সিএসআর পলিসি আছে, তাদের আয়ের একটা নির্দিষ্ট অংশ, প্রায় 5% তারা সিএসআর অ্যাক্টিভিটিতে তারা খরচ করবে বলে সেটা একটা নীতি নেওয়া আছে এবং তার জন্য একটা ডেডিকেটেড ওয়ার্কফোর্স আছে তাদের। কিন্তু সবগুলো প্রতিষ্ঠানে এরকম নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিএসআর দেখতে পাচ্ছি যে কোনো সময় হয়তো একটা দুর্যোগ এলো, তখন দুর্যোগের সময় একদিনের স্যালারি দিয়ে দিল, কিংবা ফিলান্থ্রপি চ্যারিটির দৃষ্টিতে আসে, কিন্তু সেইভাবে সুনির্দিষ্টভাবে সুগঠিতভাবে হয় না। আমরা সম্প্রতি একটি কাজ করেছি এবং সেখানে আমরা কয়েক ডজন কোম্পানির সাথে আলাপ করেছি যে তারা কোনো সিএসআর পলিসি ডেভেলপ করেছেন কিনা। তারা বলেছেন যে না, এখনো পর্যন্ত তারা এটা ডেভেলপ করেননি। এক দুটো যেটা বললাম তারা করেছেন। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, ওয়ালি ভাই সেই জায়গাতে আরো ভালো বলতে পারবেন, তারা গ্লোবাল সিএসআর অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে আমাদের দেশেও তারা কিছু কিছু সিএসআর কাজ করে এবং সেটা তাদের ওই আন্তর্জাতিক সম্পর্কের কারণে এটা করতে হয়, কারণ এটা নিয়মের মধ্যে আছে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশের যে উন্নয়ন চ্যালেঞ্জগুলো,
এটার সাথে যদি মিলিয়ে সিএসআর করা যেত, আমরা যেমন আশা করছি যে প্রাইভেট সেক্টর যদি সত্যি সত্যি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস পূরণে যদি উদ্যোগ নিত এবং সিএসআর এর অধীনে যদি তারা যেমন হাঙ্গার ফ্রি, আমাদের এক নম্বর লক্ষ্য হলো যে পভার্টিকে, দারিদ্র্যকে দূর করা এবং আমরা হাঙ্গার ফ্রি অর্থাৎ একটা ক্ষুধামুক্ত একটা বাংলাদেশ চাই, সেইখানে যদি আমাদের একটা সিএসআর ফান্ড যদি দেওয়া যেত। দ্বিতীয় কথা হলো যে আমাদের শিক্ষা ক্ষেত্রে ইউনিভার্সাল আমরা প্রাইমারি এডুকেশন চাই এবং আমরা উপরের দিকেও প্যারিটি চাই, মানে নারীর শিক্ষা পুরুষের শিক্ষার সাথে। এই জায়গাটাতেও কিন্তু অনেক কিছু করবার আছে শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে টারশারি লেভেলে অর্থাৎ উপরের লেভেলে আমাদের নারীর শিক্ষা সেই অর্থে ওইরকম ভাবে ডেভেলপ করছে না। আর যতটুকু বা শিক্ষা হচ্ছে সেটা কোয়ালিটি শিক্ষা আমরা পাচ্ছি না। এই জায়গাটাতে যেমন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে অনেক সুযোগ আছে সিএসআর এর ফান্ড ব্যবহার করার জন্য। স্কিল ডেভেলপমেন্টে সিএসআর এর অধীনে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ল্যাবরেটরি করে দেওয়া, তাদেরকে কম্পিউটার ল্যাব করে দেওয়া, ইন্টারনেট ফ্যাসিলিটিজের সুযোগ করে দেওয়া, কারণ এই যে ছেলেমেয়েরা, প্রশিক্ষিত ছেলেমেয়েরা বের হয়ে আসবে, আলটিমেটলি কিন্তু সেটা ইয়েকেই কাজ করবে, মানে কোম্পানিকে কাজ করবে। আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে সাম্প্রতিককালে গ্রামগঞ্জ থেকে, বঞ্চিত এলাকা থেকে ছেলেমেয়েরা উচ্চশিক্ষা আসবারই সুযোগ পাচ্ছে না। সুতরাং ওই জায়গাটাতে যদি সিএসআর কে কনসেন্ট্রেট করা যায় এবং একইভাবে মঙ্গাপীড়িত এলাকাতে দক্ষিণ বাংলার উপকূল অঞ্চলে যদি সিএসআর অ্যাক্টিভিটিসকে যদি নিয়ে যাওয়া যায়, সেক্টরালি যদি ওরকম এসএমইর জন্য নিয়ে যাওয়া যায়, তাহলে আসলে একটা সুষম উন্নয়নের একটা ভিত্তি সিএসআর এর মাধ্যমে তৈরি করা যায় বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমি যদি ওনার প্রসঙ্গ ধরে যাই, উনি বলেছেন যে বাংলাদেশের সিএসআর এর যে কার্যক্রম তেমন ভাবে লক্ষণীয় নয় বা দৃশ্যমান নয়। আপনি যেহেতু কর্পোরেট সেক্টরকে রিপ্রেজেন্ট করছেন, এর মূল কারণ কি বা কেন এটি দৃশ্যমান নয়? আমি যদি ডক্টর আতিউর রহমান অলরেডি সামগ্রিকভাবে সবকিছুই বলেছেন, বাট আমি একটু যদি আপনার প্রশ্নের জবাবের আগে যদি একটু রেফার করি ওনার কথাতে, একটা হচ্ছে কর্পোরেট রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ডক্টর আতিউর রহমান যে কথাগুলো বলেছেন যে ধরেন আমি একটা সিএসআর ইনিশিয়েটিভ নিলাম একটা অর্গানাইজেশন থেকে, ধরুন আমি যেটাই বিশ্ববিদ্যালয় অর ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করলাম, অর রিফরেস্টেশনের ব্যবস্থা করলাম, প্রচুর গাছ লাগালাম বিভিন্ন জায়গায়, কিন্তু তার আগে দেখতে হবে যে কোম্পানির ভেতরের যে জিনিসগুলো, যে কমপ্লায়েন্সের ব্যাপার আছে, আপনার লেবার ল মানছে কিনা দেখতে হবে, শ্রমিকদের সময় মতো বেতন দিচ্ছে কিনা দেখতে হবে, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রাখছে কিনা, বিকজ আফটার অল স্টেক হোল্ডার্স তো কাস্টমারও আছে। আমি এখন প্রোডাক্ট যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে ভেজাল প্রোডাক্ট দিলাম, প্রচুর টাকা উপার্জন করলাম, ইনকাম ট্যাক্স দিলাম না, ভিএটি দিলাম না, ধরুন এইভাবে সবকিছু মিলিয়ে আমি 100 কোটি টাকা লাভবান হলাম। সেখান থেকে যদি আমি 50 কোটি টাকা দিয়ে একটা সিএসআর ইনিশিয়েটিভ স্থাপন করে যদি বাহবা নিতে চাই, সেটা কিন্তু সিএসআর হবে না। এবং আমরা সেই বিষয়ে যাচ্ছি না। ইন্টারনাল সিএসআর ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, মানে আপনার ফান্ডামেন্টাল ভিত্তিটা হচ্ছে আপনার কর্পোরেট গভর্নেন্স। আমরা যদি ধরে নেই যে কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে এবং মানে গুড গভর্নেন্স সেখানে আছে এবং কমপ্লায়েন্সের দিক থেকে তারা ফুলফিল করেছে সবকিছু, কারণ কমপ্লায়েন্সে আমরা লিগ্যাল একটা অব্লিগেশন আছে, কিন্তু আমরা যখন সিএসআর এর কথা বলছি তখন মোরাল অব্লিগেশন বা সোশ্যাল গোলটাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কর্পোরেট সেক্টরকে বা আপনারা যারা প্রতিনিধিত্ব করছেন আপনারা কিভাবে অ্যাকাউন্টেবল? ডক্টর আতিউর রহমান ঠিকই বলেছেন যে পার্টিকুলারলি গ্লোবাল কোম্পানিগুলো, তাদের আপনি জানেন যে 2000 সালে ইউনাইটেড নেশনস কম্প্যাক্ট যেটা ডক্টর কফি আনান শুরু করেছিলেন, এবং মোস্ট অফ দ্য মাল্টিন্যাশনাল কোম্পানিজ, গ্লোবাল কোম্পানিজ, তারা কিন্তু দে আর সিগনেটারি টু ইউএন কম্প্যাক্ট, মোস্ট অফ দ্য মাল্টিন্যাশনাল। এবং জানেন সম্প্রতিকালে বাংলাদেশে অ্যাবাউট 40টা অর্গানাইজেশন ইনক্লুডিং লোকাল কোম্পানিজ তারাও এটার সাথে যোগ দিয়েছে। এবং যে অনুপাতে গ্লোবাল কোম্পানিদের বাংলাদেশে সিএসআর ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু, যেটা ডক্টর আতিউর রহমান ঠিকই বলেছেন, সেই লেভেলে কিন্তু এখনো হয়নি। আমি যদি আমার নিজের কোম্পানির কথা, কারণ কি কোনো আপনার মনে করেন কি কারণে? আমার মনে হয় যে ওই মোটিভেশনটা বোধহয় খুব একটা আসে না। আমি কেন বলি, ইনসেন্টিভও নেই। ইনসেন্টিভটা আমি একটু পরে আসি আতিউর ভাই, যে কথা হচ্ছে মোটিভেশনটা কিভাবে আসে। ধরুন আপনি যদি দেখতেন আজকে সরকারও চায়, সমাজও চায় যে বড় বড় কোম্পানিগুলো তারা যেন সিএসআর ইনিশিয়েটিভ নেয়, বাট মোটিভেশনটা কিন্তু অনেক
মানে মোটিভেশন না আসার কিন্তু অনেক কারণ আছে। যেমন আমি রোড ট্যাক্স দিই আর রাস্তা ভাঙা, তো আমার ইনসেনটিভটা কোথায়? আমি ইনকাম ট্যাক্স দেই, আমার সেটা দিয়ে যে উন্নয়ন হওয়া উচিত সেই উন্নয়ন হয় না। তো একটা ভেতর থেকে মোটিভেশন না আসলে বোধহয় এদিকে খুব একটা সফলতা আসবে না। আমি আমার কোম্পানির কথা বলতে পারি, আমরা একটা বহু বছর যাবত একটা ওয়েল্ডিং ট্রেনিং স্কুল চালাই। এখানে জাস্ট মোটামুটি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস ছেলেরা, যাদের কোনো কাজ করার কোনো ধরনের ক্ষমতা নেই, হায়ার স্টাডিজেরও কোনো সুযোগ নেই, তারা আমাদের এখানে আসে, আমরা ট্রেনিং দেই এবং মোস্ট অফ দেম তারা দে আর এক্সপোর্টেড আউটসাইড। মিডল ইস্টে আছে, সিঙ্গাপুরে আছে, এবং স্কিল ডেভেলপমেন্ট। আর এখানে আমি একটা জিনিস বলতে চাই যে ইউনিভার্সিটিতে নিশ্চয়ই আমাদের কন্ট্রিবিউট করা উচিত, বাট আমাদের দেশে কিন্তু লার্জলি ভোকেশনাল ট্রেনিংটা খুব নেগলেক্টেড হয়েছে। সবাই আমাদের বিএ পাস এমএ পাস হতে চায়, তারপরে তো চাকরির কোনো সংস্থান নেই। না, সেই জায়গাটাতে কিন্তু আপনাদের মতো কোম্পানি এগিয়ে আসা উচিত ছিল, যেটা আমাদের দেশে এখনো আসেনি। আপনি বললেন আপনারা করছেন, কিন্তু আরো অনেকেই করতে পারতেন। সম্প্রতি বিজিএমইএ কিছু উদ্যোগ নিয়েছে, আপনার কিছু সরকারি ট্রেনিং সেন্টার তারা নিজেরা নিয়েছেন, লিজ নিয়ে সেখানে তারা নিজেরা ট্রেনিং সেন্টার খুলে তাদের কর্মীদেরকে নিয়ে আবার তারাই এমপ্লয় করছেন। সুতরাং এরকম অসংখ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সুযোগ কিন্তু আছে, যেটা আমরা কোম্পানিগুলোর মধ্যে থেকে দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলো একদিকে সিএসআর এর কোনো কন্ট্রিবিউট করছে না, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যারা নবপ্রজন্মের ধনী তৈরি হচ্ছে তাদের মধ্যে অযথা খরচ করবার এক বিরাট প্রবণতা। তাদের ছেলে মেয়েদের বিয়েতে আপনি দেখবেন যে শত শত মানে হাজার হাজার গেস্ট তারা ইনভাইট করছেন এবং তারা কিভাবেই না খরচ করছেন, অথচ তার কিয়দাংশ যদি এই হতদরিদ্র এই বঞ্চিত মানুষের জন্য যদি সামান্য খরচ করত, এবং তাহলেও কিন্তু বাংলাদেশের অবস্থাটা এত খারাপ হতো না। তো এই জায়গাগুলো তো আমাদের অ্যাড্রেস করতে হবে নিঃসন্দেহে। তার আগে আমরা আরো আবার ফিরে আসবো আপনাদের কাছে। আমরা বিশিষ্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছি, খুঁজবার চেষ্টা করেছি আমাদের এখানকার সিএসআর এর প্র্যাকটিস কি। আসুন আমরা ভিডিও ক্লিপগুলো দেখি। বাংলাদেশের সিএসআর এর ক্ষেত্রে বাস্তবে কি আমাদের এখানে প্রাইভেট সেক্টর, এবং সেটাকে যদি ব্রডলি কর্পোরেট সেক্টর বলি, কারণ কর্পোরেট সেক্টরের বাইরেও প্রাইভেট সেক্টর আমরা দেখি, এদের বর্তমান কর্মকাণ্ড কিন্তু সিএসআর এর থেকেও প্রাকযুগে আছে। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা পালন করাটা কিন্তু পরের ধাপের কথা। প্রথম ধাপটা হচ্ছে যে আমার কর্মকাণ্ড যেন সমাজের অন্যান্য অংশে নেতিবাচক প্রভাব না ফেলে। আমি যেটা উদাহরণটা দিচ্ছিলাম যে আমরা অনেক সময় এমন একটা দালান তৈরি করে ব্যাংক চালাচ্ছি অথবা এটিএম মেশিন বসিয়ে রেখেছি যে আমার সামনের রাস্তাতে 2-3 লাইনের সারির গাড়ি জমে গেছে, এবং সেটা অন্যদের জন্য মানে একটা বিভ্রাট তৈরি করছে। অর্থাৎ আমার কর্মকাণ্ডটা, আমি যেহেতু পার্কিং এর ব্যবস্থা রাখিনি, তখন এটা সমাজের অন্য একটা জায়গাতে এবং পাবলিক স্পেসটাকে আমি কিন্তু একটা অভূতপূর্ব উপায়ে জোর দখলে নিয়ে বসছি। এই ধরনের ক্ষেত্র শব্দ দূষণের ক্ষেত্রে আমরা প্রায়শই সমাজে দেখতে পাই। আমরা অন্যান্য দূষণের ক্ষেত্রে, যেটা কিনা এনভায়রনমেন্টাল ইস্যুর ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি। সো আমাদের বর্তমান যে জায়গাটাতে আমরা আছি, যেটা বলছিলাম যে প্রাক সিএসআর, অর্থাৎ আমরা এই মুহূর্তে আমাদের যে সকল কর্মকাণ্ড সমাজের অন্যান্য অংশের উপরে নেতিবাচক প্রভাব ফেলে, সেই জায়গা থেকে বিরত হতে পারছি না। সো আজকে আমার কাছে মনে হয় সরকার এবং সমাজের প্রথম দায়িত্ব কিন্তু সেই ধরনের নেতিবাচক প্রভাব যে সকল প্রতিষ্ঠানগুলো ফেলছে তাদেরকে কিন্তু ট্যাক্সের মাধ্যমে হোক, উল্টা আমি কথাটা বলছি যে কোনো কিছুর মাধ্যমে যাতে কিনা তারা সেগুলো থেকে বিরত থাকে এবং নিজেদের